আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার গন্ধ দুয়ারে মাথা কুটেছি। কখনো এর কখনো দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার থেকে বেশি কে জানে কবিতা। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপন রাখি সকল শোক কবিতা। আমি শ্মশানে ফুল ঘটাবো তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। আমি সকল সুখ মিথ্যে মানি, তোমার সুখ পূর্ণ হোক কবিতা। আমি নিজের চোখ উপড়ে আনি, তোমাকে দিই তোমার চোখ ফোটাতে। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো ভুলো জালো দুলো কবিতা। ও পাখি, তুই কেমন আছিস? ভালো কি? এই তোমাদের জিজ্ঞাসাটাই মস্ত একটা চালাকি। শূন্যে যখন মন্ত্র পড়া অস্ত্র হানো, তখন তোমরা ভালোই জানো আকাশটাকে লোপাট করা দারুণ দুর্বিপাকে পাখি কেমন থাকে। কিন্তু তোমরা সত্যি সত্যি চালাক কি? তাও নও, নইলে বুঝতে এই ব্যাপারটা বস্তুত দুর্বহ। যেমন আমার, তেমনি তোমার পক্ষে। নীল জ্বলন্ত অনাদ্যন্ত আকাশকে তার সখ্যে বাঁচতে যে চায়, সে কি পাখি? সে কি শুধুই পাখি? খাঁচায় বসে এই কথাটাই ভাবতে থাকে। অন্যদিকে তুমিও জানো, সত্যি অর্থে বাঁচার বিঘ্ন ঘটায় তৈরি হয়নি এমন কোন খাঁচা। দুই নয়নের অতিরিক্ত একটি যদি নয়ন জালো, তবেই বুঝবে এই না ভালোর অন্ধকারেও আছি ভালো। বুঝবে সে কোন মন্ত্রে নিজের চিত্তটাকে মুক্ত রাখি, মৃত্তিকাকে মেঘের সঙ্গে যুক্ত রাখি। সকলে মিলিত হয়ে যেতে চাই আজ পৃথিবীর মিশকালো ঘরে, গিয়ে স্থির হতে চাই। কাঠের জাহাজ যেমন সুস্থির হয় জলের জঠরে, কেননা আলোয় যারা করে চলাচল, ডাঙাই তাদের কাছে বিষ বাও জল। যেন সব ভুলে যাই,
কোনখান থেকে কত দূরে কোথায় এলাম। আলোকিত দেবতার মুখ যায় বেঁকে, প্রেমিক জানে না তার প্রেমিকার নাম। জীবনে কোথাও ছিল এত বড় দহ, জানত না মানুষের বাপ পিতামহ। অথচ আকাশ নীল, ফুলের প্রণয় হাওয়ায় সলিলে ওই ভাসে, ছোঁবার সাহস নেই, যেন খুব ভয় সিঁড়ি দাঁড়াবে উঠে আসে। যদিও সবাই জানে খুঁজতে গেলেই দেখা যাবে, কারো আজ সিঁড়ি দাঁড়া নেই। ফলত সবাই যেন যেতে চাই আজ পৃথিবীর মিশকালো ঘরে, সবাই লুকোতে চাই। কাঁকড়া কি মাছ যেমন লুকিয়ে থাকে জলের জঠরে, এদিকে ডাঙাই যারা করে চলাচল, ডাঙাই তাদের কাছে বিষ বাও জল। পুকুর, মরায়, সবজি বাগান, জংলা ডুরে সারি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ। নিকিয়ে নেয়া উঠোনখানি রোদ্দুরে টান টান, ধান খুঁটে খায় 4টে চড়ুই দোলমঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে। বেড়ালটা আর মোড়া ভাঙছে, কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা। পূবের সূর্য পশ্চিমে দেয় পারি, দুপুর বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি। লাঠির ডগায় পুটলি বাঁধা অনেকটা পথ ঘুরে, লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে। ওর চোখেও কি এমনি একটা বাড়ির স্বপ্ন টানা? ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনোহানা? ও বড় বউ, ডাকো, ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। আকাঙ্ক্ষা তাকে শান্তি দেয়নি, শান্তির আশা দিয়ে বারবার লুব্ধ করেছে। লোভ তাকে দুর্দুস্ত পাপের পথে টেনে নিয়ে তবুও সুখের ক্ষুধা মিটায়নি, দিনে দিনে আরও নতুন ক্ষুধার সৃষ্টি করেছে। সুখ লোভাতুর আশায় দিয়েছে আগুন জ্বালিয়ে। এই যে আকাশ, আকাশের নীল, এই যে সুস্থ সবল হাওয়ার আসা যাওয়া, রূপ রঙের মিছিল, কোনোখানে নেই সান্ত্বনা তার। বন্ধুরা তাকে যেটুকু দিয়েছে, শত্রুরা তার সবটুকু কেড়ে নিয়ে কোনো দূর দেশে ছেড়ে দিয়েছিল, কোনো দুর্গম পথে। তারপর যখন সে প্রায় ফুরিয়ে গিয়েছে, শোকের আগুনে পুড়িয়ে পুড়িয়ে প্রেম তাকে দিল সান্ত্বনা, দিল স্বয়ং শান্তি তৃপ্তির ঘর। হুশ করে নক্ষত্র লোকে উঠে যেতে চাই, কিন্তু তার জন্য মহাশয়
স্প্রিং লাগানো দারুণ মজবুত একটা শব্দের দরকার। সেইটের উপরে গিয়ে উঠতে হবে। প্রাণপণে বাতাস টেনে ফুসফুস ফুলিয়ে নক্ষত্র লোকের দিকে গর্বিত ভঙ্গিতে একবার চোখ রাখতে হবে। তারপরে প্রাণপণ জোরে লাথি মারতে হবে সেই শব্দের পাঁজরে। আসলে কি ব্যাপার জানেন? রক্তের ভিতরে একটা বিপরীত বিরুদ্ধ গতিকে সঞ্চারিত করা চাই। একটা শব্দ চাই, একটা শব্দ চাই মহাশয়। নক্ষত্র জয়ের শব্দ কিছুতে পাচ্ছি না, তাই আপাতত কুকুরের মতো একটা বসংবদ শব্দ দিন, যেটাকে পায়ের কাছে ইচ্ছে মতো নাচিয়ে খেলিয়ে ঘাড়ে ধরে ঘরের বাইরে বারান্দায় ছুঁড়ে দিতে পারি। সুপুরির মতো একটা শব্দ দিন, যেটাকে দাঁতের মধ্যে ভেঙে পিষে ছাতু করে দিয়ে থুতুতে মিশিয়ে আমি ঘৃণাভরে চারিদিকে ছিটিয়ে দিতে পারি। কিংবা কিংবা বুঝতেই পারছেন, সব নাট বল্টু একে একে খুলে যাচ্ছে। বুঝতেই পারছেন নৌকো ভেসে যাচ্ছে। বুঝতেই পারছেন আমি ক্ষিপ্ত হয়ে যাচ্ছি মহাশয়। খেপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর। আমি একটা শব্দ খুঁজছি মহাশয়। নক্ষত্র লোকের দিকে যাব বলে আমি 40 বছর ধরে হাটে মাঠে টই টই রোদ্দুরে বিস্তর শব্দের ঘাড় মটকালুম, অথচ দেখুন আচমনের তুল্য কোনো সুলক্ষণ শব্দ আমি এখনো পাইনি। দুই কষে গড়াচ্ছে রক্ত, চক্ষু লাল, বুকের ভিতরে গনগনে আগুন জ্বেলে 40 বছর ধরে শুধু আমি হাতের চেটোর উল্টো পিঠে কপাল ঘষছি। অথচ ভাবুন, কিছু সুলক্ষণ শব্দ হাতের সামনেই ছিল কিনা। বহু সুলক্ষণ শব্দ হাতের সামনেই ছিল, কিন্তু আমি আজও আচমকা তাদের দেখলে চিনতে পারি না। একদা দুর্দান্ত কিন্তু রকবাজের হাতে পড়ে নষ্ট হয়ে যাওয়া সমুন্নত সুন্দর ললাট বহু শব্দ ইদানিং হাড্ডিসার। রাস্তায় দাঁড়িয়ে বিড়ি ফোঁকে। জাহাজ পতন, মৃত্যু, মাস্তুল ইত্যাদি পরাক্রান্ত শব্দগুলি এখন ক্রমেই ইঁদুরের মতন ছুচলো মুখ হয়ে যাচ্ছে মহাশয়। পাউডার পমেড মাখা যে কোনো ছোকরার পুরনো কম্বলে লাথি ঝাড়লেই পতন, মৃত্যু, মাস্তুল ইত্যাদি ইঁদুর কিচকিচ করে ওঠে। কিচকিচ কিচকিচ, শুধু কিচকিচ ছাড়া ইদানিং অন্য কোনো ধ্বনি শুনতে পাই না। শুধুই লোভের ধূর্ত মার্কা মারা মুখ ভিন্ন অন্য কোনো মুখ দেখতে পাই না। বুঝতেই পারছেন নৌকো ভেসে যাচ্ছে। বুঝতেই পারছেন আমি ক্ষিপ্ত হয়ে যাচ্ছি মহাশয়। অথচ এখনো আমি একটা সুলক্ষণ শব্দের উপরে সাওয়ার হওয়ার জন্য বসে আছি। অথচ এখনো আমি নক্ষত্র লোকের দিকে যেতে চাই। অথচ এখনো আমি মেঘের পৈঠায় পা ঝুলিয়ে জ্যোৎস্নায় কুলকুচো করব এই রকম আশা রাখি। একটা শব্দ দিন, একটা শব্দ দিন মহাশয়। রক্তের ভিতরে ঘোর জলস্তম্ভ ঘটিয়ে যা মুহূর্তে আমাকে শূন্য লোকে ছুঁড়ে দেবে। চাঁদ মারি খসানো আমি এমন একটাই মাত্র শব্দ চাই। নেই নাকি? তবে দিন, বুলেটের মতো একটা শব্দ দিন। আমি যেটাকে বন্দুকে পুরে ট্রিগারে আঙুল রেখে কড়াক পিং নকল বুঁদির কেল্লা ভেঙে দিয়ে ফাটা কপালের রক্ত মুছে হেসে উঠতে পারি।
যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। কে এখানে এসেছিল অনেক বছর আগে, কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়োয় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে শান্ত নদীর হাওয়া। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় জানাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল। উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল।
দেশ দেখাচ্ছ অন্ধকারে, দেশ দেখাচ্ছ অন্ধকারে, দেশ দেখাচ্ছ অন্ধকারে। এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি। বার করেছো নতুন খেলা, শহর গঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন। রাত্রিবেলা খুলেছ মানচিত্রখানি, এইখানে ধান চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাসতুলো কফি তামাক। দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরুমশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ। কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে। ঘাসের পরে চেয়ে থই শুই, আকাশে নক্ষত্র গুনি। ছলাৎ ছলাৎ ঢেউয়ের টানা শব্দ শুনি। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা। পুণ্যিপুকুর, মাঘ মণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আধারেও ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল। তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়। কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে। কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু। আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্তাবকবিদদের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। শেষে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। শেষে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক,
পিতামহ, আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, দাঁড়িয়ে রয়েছি আর যে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটাও তারা আজ। পিতামহ, আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়। আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার। পিতামহ, আমি এক আশ্চর্য সময়ে বেঁচে আছি। এই এক আশ্চর্য সময়, যখন আশ্চর্য বলে কোনো কিছু নেই, যখন নদীতে জল আছে কি না আছে কেউ তা জানে না, যখন পাহাড়ে মেঘ আছে কি না আছে কেউ তা জানে না। পিতামহ, আমি এক আশ্চর্য সময়ে বেঁচে আছি, যখন আকাশে আলো নেই, যখন মাটিতে আলো নেই, যখন সন্দেহ জাগে যাবতীয় আলোকিত ইচ্ছার উপরে রেখেছে নিষ্ঠুর হাত পৃথিবীর মৌলিক নিষাদ, এই ভয়। পিতামহ, তোমার আকাশ নীল, কতখানি নীল ছিল, আমার আকাশ নীল নয়। পিতামহ, তোমার হৃদয় নীল, কতখানি নীল ছিল, আমার হৃদয় নীল নয়। আকাশের হৃদয়ের যাবতীয় বিখ্যাত নীলিমা আপাতত কোনো এক স্থির অন্ধকারে শুয়ে আছে। পিতামহ, আমি সেই ভয়ের দারুণ অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটাও তারা আজ। মনে হয় আমি এক অমোঘ মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়। আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার। অন্ধকারে জেগে আছে মৌলিক নিষাদ, এই ভয়। একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হওয়ার মন্ত্র শিখে যাবে। একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই। একদিন সমস্ত রক্ত আর ঘাম অর্থ পাবে ভিন্ন রকমের। একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে। একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এসো। একদিন সমস্ত ধর্মযাজকের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা। একদিন এই সব হবে বলেই এখনো সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয় এবং
অমলাংশু চট্টরাজকে আপনারা চেনেন না, চিনবার কথাও নয়। তিনি একজন পার্ট টাইমের পদ্যকার ও নিরীহ মেজাজের ভদ্রলোক। এখানে ওখানে তার 2-4টি পদ্য ইতিমধ্যে ছেপে বেরিয়েছে বটে, কিন্তু তার কোনোটাই কিছু আহামরি ব্যাপার হয়ে ওঠেনি। আর তাছাড়া তিনি যে আপাদমস্তক কাব্য ভাবনায় নিমগ্ন একজন মানুষ, এমন কথা কেউ বলবে না। আর 5 জন সাধারণ মানুষের মতোই কখনো তিনি ভিতর বাড়ির বাসিন্দা, আর কখনো তিনি বাইরে বাইরে ঘুরে বেড়ান। কখনো তার ভুরু একটু বেঁকে যায়, আর কখনো মনে হয় ভাগ্যিস জন্মেছিলেন, নইলে আজকের এই টকটকে লাল সূর্যোদয় তার দেখাই হতো না। কখনো তিনি 7 বাসি কাপড় পরে দিনের পর দিন দাড়ি না কামিয়েও দিব্যি চালিয়ে নেন, আর কখনো তিনি আড়ং ধোলাই ধুতির উপরে পাট ভাঙা পাঞ্জাবি চড়িয়ে কানের লতিতে অল্প একটু আতর ছুঁয়ে হাতে একটা সিল্কের ফিতে বাঁধা প্যাকেট ঝুলিয়ে নেমন্তন্ন রাখতে যান। ঠিক তেমনি কখনো তিনি কবিতার মধ্যে থাকেন, আর কখনো তিনি থাকেন না। আজ সকালে তিনি কবিতার মধ্যে ছিলেন না, অর্থাৎ তিনি ভালোই ছিলেন। ভোরবেলা ঘুম থেকে উঠেছিলেন, আর বেলা একটু বারবার পরে থলি হাতে বাজারের পথে হাঁটতে হাঁটতে ভাবছিলেন যে মৌরলার একটা লম্বা ঝোলের ব্যবস্থা হলে নেহাত মন্দ হয় না। কিন্তু 250 গ্রাম মাছের ওজনে কোনো কারচুপি হচ্ছে কিনা এটা বুঝবার জন্যে অমলাংশু যখন খুব ঘর নজরে কাঁটার দিকে তাকিয়েছিলেন, ঠিক তখনই তার পাশে দাঁড়ানো 2 ভদ্রলোকের বাক্যালাপ তার কানের মধ্যে ঢুকে পড়ে। একজন বলছিলেন যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে এখন পাগলের সংখ্যা ক্রমেই বেড়ে যাবে। শুনে দ্বিতীয় ভদ্রলোক একটুও না হেসে খুব গম্ভীর গলায় মন্তব্য করলেন, এই সমাজে পাগল হয়েও নিস্তার নেই। অমলাংশু চমকে যান, কেননা কথাটা কানে যেতেই 25 বছর আগের একটা ঘটনা হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে। তিনি দেখতে পান তার বৃদ্ধ প্রতিবেশী বিজনচন্দ্র বিশ্বাস তার সারা জীবনের সঞ্চয় ঢেলেও কুল না পেয়ে কলকাতার এই হতচ্ছাড়া উপকণ্ঠে যে 2.5 কামরার বাড়ি তুলেছেন, এবং বাড়ি তুলবার পরের বছরই মর্তলোক থেকে সরে পড়েছেন। সেই অর্ধসমাপ্ত বাড়ির রাস্তার দিকের বারান্দার সামনে খুব ভিড় জমেছে, আর সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে তাদের পাড়ার পাগলি। পাকলির চুল জট পাকানো, সেই জটার মধ্যে কাদা, তার ঊর্ধ্বাঙ্গে কোনো আবরণ নেই, তার ফুলে ওঠা স্তন থেকে দুধের ফোঁটা গড়াচ্ছে, তার নিম্নাঙ্গের শত ছিন্ন কাপড় ভাসছে রক্তে, আর তার কোটরগত 2 চক্ষু থেকে ঠিকরে পড়ছে আগুন। পৃথিবীতে কোনো ভাষা যখন তৈরি হয়নি, সেই প্রাগৈতিহাসিক কালের এক গুহা মানবীর মতো আক্রমণের ভঙ্গিতে তার নোংরা মাথাটাকে সামনের দিকে একটু ঝুঁকিয়ে, আর বুকের ভিতর থেকে মুখের মধ্যে উঠে আসা জান্তব, ক্রুদ্ধ ও দুর্বোধ একটা চাপা গর্জন তুলে বারবার সে ভিড়ের দিকে ঝাঁপিয়ে পড়ছে, আর বারবার উঠে আসছে বিজন বাবুর বারান্দায়। বছর 3 আগেই যিনি গত হয়েছেন, সেই বিজনচন্দ্রের বারান্দায় ছেঁড়া 1 ফালি চটের মধ্যে যে রক্তমাখা মাংসপিণ্ডের উপরে ঠিক ঠিক করছে মাছি, আদিম কোনো অন্ধকার রাতে গঙ্গা এই উন্মাদিনীর পেটের মধ্যেই কোনো পাহারাদার কিংবা তস্কর যে তাকে বপন করে দিয়েছিল, সেইটে বুঝে নিয়ে দারুণ রকম মজা পেয়েছে এ পাড়ার সেই মানুষরা।
যাদের রক্তে কোনো পাগলামির বীজ নেই, আর তা নেই বলেই তারা কোমরে হাত রেখে আশ্বিন মাসের আকাশটাকে কাঁপিয়ে দিয়ে হাসছে। পর্যটন বিভাগের বিজ্ঞাপনের ছবির বাইরে যেরকম আকাশ আর আজকাল চোখেই পড়ে না, কে জানে কেন ঈশ্বরও এই হতকুচ্ছিত শহরের উপরে সেদিন ঠিক সেই রকমেরই একটি টলটলে নীল আকাশের মায়া তৈরি করে তুলেছিলেন। আশ্বিনের সেই আকাশে সেদিন ময়লা কালো কাঁথাকানির কোনো চিহ্ন ছিল না। আর সেই আকাশের মধ্যে সঞ্চরমান লঘু শুভ্র মেঘগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কোভালামের শান্ত সমুদ্রের মধ্যে ধপধপে সাদা পাল তুলে দিয়ে এক ঝাঁক প্রমোদ তরুণী খুবই আলস্য ভরে ভাসছে। বাতাসে ভাসছিল আসন্ন উৎসবের অগ্রিম সৌরভ। অমলাংশু বুঝতে পারছিলেন ঠিক এই সময় কলকাতার মধ্যবিত্ত মানুষদের কি জানি কেন হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় ছেলেবেলায় দেখা ছোটনাগপুর আর সাঁওতাল পরগনার শাল জঙ্গল, পাহাড়, নদী আর ঝর্ণাধারার কথা। অথচ ঠিক এই সময়েই আশ্বিনের ঝকঝকে নীল আকাশের তলায় এক গুঙ্গা অবোধ উন্মাদিনী ও তার সদ্যজাত রক্তমাখা মাংসপিণ্ডটিকে নিয়ে সুস্থ মস্তিষ্কের শহুরে বাবুরা দুর্দান্ত এক মজার খেলায় মেতে উঠেছে। দুর্দান্ত এক মজার খেলায় মেতে উঠেছে। দুর্দান্ত এক মজার খেলায় মেতে উঠেছে। অমলাংশুর আরও মনে পড়ে যায় যে জনতা যখন হাসতে হাসতে এওর গায়ে গড়িয়ে পড়ছে, তখন বিজনবাবুর বাড়ির ভিতর থেকে ছিটকে বেরিয়ে এসেছিল তাদের কাজের মানুষ পারুলবালা। বারান্দায় যে রক্তপিণ্ডটা মাঝে মাঝে নড়ে উঠছিল, একটা ন্যাকড়ায় জড়িয়ে সেটাকে কোলে তুলে নিয়ে ভিড়ের দিকে একগালা থুতু ছুঁড়ে দিয়ে চিৎকার করে বলে উঠেছিল, নিস্তার নেই গো বাবু মশাইরা, এই তোমাদের বাঘ সিংহীতে ভরা এই জঙ্গলের মধ্যে পাগলদেরও নিস্তার নেই, পাগলদেরও নিস্তার নেই, পাগলদেরও নিস্তার নেই, পাগলদেরও নিস্তার নেই। পাগলদেরও যে নিস্তার নেই, মাছের দোকানে সামনে দাঁড়িয়ে 250 গ্রাম মৌরলা মাছ ওজন করাতে করাতে অমলাংশু সে কথা দ্বিতীয়বার শুনলেন। আর তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল 25 বছর আগেকার সেই শরৎ সকালের দৃশ্য। কিন্তু পার্ট টাইমের কবিরা কি বা করতে পারে? 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 তারা শুধুই লজ্জা পেতে পারে আর আত্মধিক্কারে দিনে দিনে আরো পুকুরে যেতে পারে। তাছাড়া আর কিছুই তারা পারে না। আর তাই 25 বছর আগে যেভাবে ফিরেছিলেন বাজার থেকে অমলাংশু আজও মাথা নিচু করে ঠিক সেইভাবেই তার বাড়ির পথে আবার পা বাড়িয়ে দেন।
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবর্ষে আত্মজার পক্ষ থেকে এই নিবেদন তাকে সম্মান জানিয়ে।